হাতি পোষার জন্য ঢাকার খ্যাতি মোঘল আমল থেকে। মোঘল অমাত্যাদের চলাচল, সামরিক প্রয়োজন, মালপত্র টানা অথবা নিছক বিনোদন, এমন নানা প্রয়োজনে বন্য হাতিকে পোষ মানিয়ে ব্যবহারের রেওয়াজ গড়ে ওঠে। হাতি ছিল অভিজাত্যের প্রতীক, তাই হাতি সংগ্রহ করে নিজেদের সামাজিক অবস্থান তৈরি করতেন অনেক জমিদার এবং ধনাঢ্য ব্যক্তি। প্রাচীন ঢাকার হাতির ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি .com-এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ঢাকায় কেন এত হাতি, তার কারণ জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। ভারতের ইতিহাসে যুদ্ধক্ষেত্রে হাতি ব্যবহার করার সূচনা সম্ভবত রাজপুতরাই করেছিল। আকারে বিশাল হওয়ার কারণে যুদ্ধক্ষেত্রে ভালো সুবিধাও পাওয়া যেত। মুঘলরা যুদ্ধক্ষেত্রে কামান সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করলেও হাতি বাহিনী না থাকার কারণে রাজপুতদের সঙ্গে গোড়ার দিকে বিশেষ সুবিধে করতে পারত না। খানোয়ার যুদ্ধে রাজপুতরা প্রথম দিকে মুঘল বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে যুদ্ধে হাতি ব্যবহার করা শুরু করেন বাবর। মুঘল সাম্রাজ্যের পরের সম্রাটরাও সেই পথ অনুকরণ করতে থাকেন। বিশেষ করে সম্রাট আকবর তো হলকা নামে বিশাল এক হস্তি বাহিনী গড়ে তোলেন। তার নিজের জন্য খাসা নামে আলাদা একটি হাতি বাহিনী ছিল। প্রত্যেক হাতির আলাদা আলাদা নাম ছিল, আলাদা আলাদা মাহুত সেই সব হাতের দেখাশোনা করত। হস্তি বাহিনীর সেনাপতিকে বলা হতো শান-ই-ফিল। এসব কথা আসছে কারণ আকবরের ছেলে জাহাঙ্গীরের আমল থেকেই সুরে বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে আনা হলো ঢাকায়। আর তখন থেকেই ঢাকার দরবারে হাতিদের কদর করা শুরু। আগেও পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় হাতি পাওয়া যেত, পাশের আসামের জঙ্গল থেকেও অনেক হাতি বাংলায় চলে আসতো। তবে সেই সবই ছিল বুনো হাতি। ওই সময় থেকেই বুনো হাতি ধরে পোষ মানানোর ব্যবস্থা তৈরি হয়েছিল। এজন্য তৈরি হয়েছিল হাতির খেদা বা ফাঁদ। পোষা কুনকি হাতিদের সাহায্যে জঙ্গলের মধ্যে পাতা ফাঁদে হাতি ধরে ট্রেনিং দেওয়ানো হতো। মুঘল আমলে ওই বিভাগটার নাম ছিল খেদা আফিয়াল। ব্রিটিশ আমলে যুদ্ধে তেমনভাবে হাতির ব্যবহার না হলেও পাহাড়ি উপজাতি এলাকার বিদ্রোহ দমনে হাতিবাহিনী পাঠানোর খবর অবশ্য পাওয়া যায়। সে আমলে হাতিবাহিনীকে ব্যবহার করা হতো মালামাল বহনের কাজে। বিশপ হেবার এবং আরও কয়েকজনের লেখা থেকে জানা যায় ওই হাতি বাণিজ্য একচেটিয়া নিয়ন্ত্রণ করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু ঢাকা থেকে বছরে অন্তত ৩০০ হাতি চালান দেওয়া হতো অন্যান্য জায়গায়। এবার একটু ঢাকার ম্যাপের দিকে তাকাই। মুঘল আমল থেকে বিভিন্ন জায়গা থেকে হাতি ধরে আনা হতো ঢাকায় ধানমন্ডির কাছে পিলখানা নামে একটি জায়গায়। ফার্সি ভাষায় পিল অর্থ হাতি আর খানা মানে জায়গা। এখন আর হাতি না থাকলেও জায়গাটার নাম সেই পিলখানায় আছে। ঢাকেশ্বরী মন্দির থেকে আজিমপুর রোড ধরে ঢাকা নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে পিলখানা রোড ছাড়ালেই পুরনো পিলখানা এখানে। ব্রিটিশ আমলে পিলখানার আয়তন ছিল প্রায় ৯০ একর। তার কিছুটা অংশে রয়েছে ঢাকা বর্ডার গার্ডের অফিস। পুরনো স্মৃতি জাগিয়ে রেখে বর্ডার গার্ডের অফিসের সামনে এবং তোরণের মাথায় বসানো আছে বিশাল আকারের ৩খানা হাতির মূর্তিও। বুড়িগঙ্গা ছাড়াও পিলখানার হাতিদের স্নান করানো নিয়ে যাওয়া হতো কাছাকাছি একটা ঝিলে। লোকমুখে তার নাম হয়ে গিয়েছিল হাতির ঝিল। পিলখানা থেকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশ দিয়ে গিয়ে পৌঁছাতে পারবেন। এখন সে জায়গাটা ভারী সুন্দর করে সাজানো হয়েছে। স্নান টান করানোর পর বিশাল হাতিবাহিনী রোদ পোয়াতো আর ঘাস খেত রমনা পার্কে। সন্ধেবেলা আবার তারা ফিরে আসতো পিলখানায়। মুঘল আমলে হাতির পালের সেই যাতায়াতের পথটা ছিল লোকালয়ের মধ্য দিয়ে। হাতির পাল সেখান দিয়ে রোজ যাওয়া আসার পথে ফসল নষ্ট করত। লোকের বাড়িঘরও ভাঙত অনেক সময়। তা স্থানীয় লোকজন দাবি তোলে হাতির পাল নিয়ে লোকালয়ের মধ্যে দিয়ে যাওয়া চলবে না। শেষে ক্ষয়ক্ষতি এড়াতে হাতির পালে যাতায়াতের জন্য নতুন একটি রাস্তা তৈরি করা হলো। সাহেবদের আমলে তৈরি বলে নামটা হলো ইংরেজিতে এলিফ্যান্ট রোড। ঢাকায় এলে মুঘল আর ইংরেজ আমলের হাতির স্মৃতি জড়ানো জায়গাগুলো দেখতে ভুলবেন না যেন। হাতি নাই থাক, ইতিহাসে কান পাতলে তাদের ডাক আজও শোনা যাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।